নমস্কার। মুক্তির গল্প কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আমার আজকের নিবেদন লেখক বুদ্ধদেব গুহর লেখা গল্প ম্যাথস। বাদরের তৈলাক্ত বাসে চড়ার অঙ্কই হোক কি চৌবাচ্চার জল ফুরানোর হিসেবের অঙ্কই হোক, কোনো অঙ্কই আমার ঠিক হতো না। এমনকি সামান্য যোগ বিয়োগ গুণ ভাগেও ভুল হতো। অক্ষয় স্যার আমাদের স্কুলের মাস্টারমশাই তো ছিলেনই, ম্যাথসে কাঁচা বলে বাবা ওকে বাড়িতেও পড়াতে বলেছিলেন আমাকে। টকটকে ফর্সা রং ছিল ওর, খোঁচা খোঁচা কালো গোঁফ, ধুতি আর পাঞ্জাবি পরতেন। গায়ে একটি এন্ডির চাদর থাকতো, পায়ে পাম্প শু। টেবিলের উল্টো দিকের চেয়ারে বসে আমার খাতার উপর ঝুঁকে পড়ে অঙ্কের ফল দেখতে দেখতে ওর মুখ বিরক্তিতে ভরে উঠত, ভুরু কুচকে যেত। বলতেন, ইটা কি? কখনো বা গম্ভীর গলায় বলতেন, যেন টেবিল চেয়ারকেই বলছেন, আর কতবার বলতে হবে তোমাকে? যে সংখ্যাকে না বদলে তা কেটে পাশে পরিষ্কার করে লিখবে। আমি মুখ নিচু করে থাকতাম, ভীষণ কষ্ট হতো বুকের মধ্যে। অক্ষয় স্যার যখন আমাকে বকতেন, মারতেন কখনো, তখন আমার অত কষ্ট হতো না, কিন্তু ওর মুখে যখনই বিচ্ছিরি বিরক্তির ভাব ফুটে উঠত, সেই মুখে আমি স্পষ্টই পড়তে পারতাম আমি একটি গাধা এবং উনি আমাকে নিয়ে রীতিমতোই নাজেহাল। অথচ টিউশনিরও দরকার নিশ্চয়ই ছিল তখন ওর, তাই বলতেও পারতেন না বাবাকে যে আমাকে আর পড়াবেন না। ওর একমাত্র ছেলে গোপেনদা ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন, ওর জন্যে অক্ষয় স্যারের গর্বের অন্ত ছিল না। উনি চলে গেলে অনেকক্ষণ একা ঘরে আমি বসে থাকতাম। নিজের উপর বড়ই রাগ হতো, অথচ কি করব? অঙ্ক আমার একেবারেই ভালো লাগতো না। কবিতা লিখতে, ছবি আঁকতে, গান গাইতে ভালো লাগতো, কিন্তু ওই সব তো গুণের মধ্যে পড়তো না। যে গুণ ভাঙিয়ে টাকা রোজগার না করা যায় তা কি আর গুণের মধ্যে পড়ে? বাবা অফিস থেকে ফিরলেই শব্দ পেতাম। গ্যারাজ ছিল একতলাতেই, আমার পড়ার ঘরের পাশেই। অফিস থেকে ফিরেই বাবা একবার আমার ঘরে ঢুকতেনই, বলতেন, খোকন কেমন হচ্ছে পড়াশোনা? পরীক্ষা তো এসে গেল। কোনোদিন বলতেন, আমি তো জানি তুই স্কলারশিপ পাবি, তবে স্ট্যান্ড করলে আরও খুশি হব। বাবাকে আমি ভালোবাসতাম খুবই, কিন্তু আমার সম্বন্ধে বাবার এমন উঁচু ধারণায় কুঁকড়ে যেতাম। আপত্তিও করতে পারতাম না, বলতে পারতাম না যে আমি হয়তো ফার্স্ট ডিভিশনই পাবো না। নিজের ছুড়ে দেওয়া কথাতে নিজেই খুশি হয়ে দোতলায় উঠে যেতেন বাবা আমাদের ফক্স টেরিয়ার কুকুর ম্যাডাকে আদর করতে করতে। বাবার গাড়ির ইঞ্জিনের শব্দ পর্যন্ত চিনত ম্যাডা। গাড়ি যখন রাস্তায় এবং আর কেউই যখন বুঝতে পর্যন্ত পারত না, ম্যাডা তখন উত্তেজিত গলায় ডাকতে ডাকতে দোতলা থেকে তার পায়ের নখে খচর খচর আওয়াজ করতে করতে সিঁড়ি দিয়ে তড়িৎ গতিতে নেমে এসে গ্যারেজের সামনে ছুটোছুটি করত। বিহারের মধুবনী জেলার এক রং রুট ড্রাইভার সুরজ নারায়ণ ঝা অতি উত্তেজিত ম্যাডার একটা পায়ের উপর চাকা তুলে দিয়ে সামনের বাঁ পাটাকে একেবারে প্রায় ভেঙেই দিয়েছিল একদিন। বাবা উপরে চলে যাওয়ার পর আরও খারাপ লাগত। অক্ষয় স্যার পড়ালে গরু গাধাও নাকি ফার্স্ট ডিভিশন পায়। আমি অন্য সব বিষয়ে খুব ভালো না হলেও অঙ্কের মতো অতটা খারাপ ছিলাম না, তাই অঙ্কের দায়িত্ব অক্ষয় স্যারের হাতে তুলে দিয়ে বাবা নিশ্চিন্ত হয়ে যা খুশি তাই ভাবছিলেন। বন্ধুদের কাছেও শুনতাম যে তাদের সকলের বাবাও নাকি ওই রকমই বলতেন। প্রত্যেকের মায়েরাই বলতেন, তোর বাবা কোনোদিনও ক্লাসে সেকেন্ড হয়নি, আর তুই? আমার বন্ধু প্রণব একদিন দুঃখ করে বলেছিল, ভেবে দেখ, সকলের বাবাই যদি ক্লাসে ফার্স্ট হতেন, তাহলে ওদের সময়ে ক্লাসে সেকেন্ড হতেন কে বলতো? প্রীতি বলেছিল, আর ফেলই বা করতেন কারা? আমি তো ভেবেই পাই না। অক্ষয় স্যার
সপ্তাহে 3 দিন আসতেন। তার বিরক্তি আর আমার হতাশা ও অপরাধ বোধ ক্রমশ বেড়েই চলেছিল। একদিন অ্যাক্টিভ নস্যি নিয়েই উনি আমাকে বললেন, খারাপ ভালোর অনেক রকম হয়, বুঝেছ? তোমার মতো ছেলে আমি আর দেখিনি। তোমার বাবা মিছেই তোমার পেছনে পয়সা খরচা করছেন। আমি এবার তোমার বাবাকে বলবো, তোমার মতো 2-4টি ছাত্র পেলেই আমার এতদিনের সুনাম ডুববে। এত সোজা অঙ্ক, তাও তুমি? আমি মাথা নিচু করেই ছিলাম। অনেক ছেলে বাবা মায়ের কাছে রিপোর্ট লুকোয়, পাছে তারা মারেন বকেন। আমি কখনো লুকোইনি। অক্ষয় স্যার আমার কথা বাবাকে বলে দিলেও বাবা আমাকে কিছু বলতেন না, কিন্তু বড় দুঃখ পেতেন নিশ্চয়ই। বাবাকে ভালোবাসতাম বলে বাবা দুঃখ পান তাও চাইতাম না। অথচ আমি আপ্রাণ চেষ্টা করেও তৈলাক্ত বাসে বাদরে ওঠার অঙ্ক বা চৌবাচ্চার জল ফুরোনোর অঙ্ক কিছুতেই করতে পারতাম না। সেই সময় কোনো রবীন্দ্রসঙ্গীতের কলি কানের পাশে ঘুরঘুর করত। চোখের সামনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যকের রাজা, দবরুপান্না বা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির হোসেন মিয়ার মুখ ভেসে উঠত। অ্যালজেব্রাও একদম ভালো লাগতো না। জিওমেট্রি একটু ভালো লাগতো, মনে হতো ছবি আঁকছি, কিন্তু থিওরি এলেই মাথা একেবারে গোলমাল হয়ে যেত। আমি পরীক্ষায় ভালো ফল না করলে যে বাবা দুঃখ পাবেন, এই কথাটা ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসতো। বাবার দুঃখ পাবার ভয়ে নিজে আগে ভাগে এত দুঃখ পেতাম যে তা বলবার নয়। বাবার মস্ত কারখানার ভার তার একমাত্র ছেলে নেবে, এই ছিল বাবার ইচ্ছে। বাবা ভালো ছাত্র ছিলাম না বলেই স্কুলের কোনো মাস্টারমশাই ভালো চোখে দেখতেন না আমাকে। যদিও ব্যবহার এবং স্বভাব পড়াশোনার তুলনায় একটু ভালো ছিল বলে কেউ খারাপ বলতেন এমনও নয়। আমি জানতাম যে শিশির অথবা অনিমেষ সকলেই ছাত্র হিসেবে আমার চেয়ে অনেকই ভালো ছিল। কাটু, বান্টা এরা সব পড়াশোনাতে শিশিরদের মতো ভালো না হলেও খেলাধুলার জন্যে আলাদা এক ধরনের সম্মান পেত স্যারদের কাছ থেকে। পুরো স্কুলে ছেলেরাও তাদের হিরো জ্ঞানে দেখত। কাটুর তো তখন এতই কদর ফুটবলে যে 4 ফুট 10 ইঞ্চি হাইটের ম্যাচ হলেই এক বিকেলে 4-5 জায়গায় ওকে ভাড়া করে নিয়ে যেত বিভিন্ন ক্লাব। ওর নিন্দুকেরা বলতো ওনাকে 1 কাপ চা ও একটা বিস্কুট পেলেই ভাড়ায় খেলে দেয়। কাটু বিকেলের প্রথম খেলাতে নেমেই গোটা 6 গোল দিয়ে তাদের এগিয়ে রেখে অন্য ম্যাচে গিয়ে পটাপট গোল দিয়ে আবার প্রথম ম্যাচের জায়গায় গিয়ে দেখত প্রতিপক্ষের স্ট্রাইকাররা গোল শোধ করে দিয়েছে কিনা। যদি 6টার বেশি গোল তারাও দিত, তবে কাটু তক্ষুনি গোটা 2-3 গোল দিয়ে সেই ম্যাচের ইতি টানত। প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিন শিশির এত বই পেত প্রাইজ হিসেবে যা একা বই নিয়ে যেতে পারত না। 3-4 জনের সাহায্য লাগতো। স্পোর্টসের প্রাইজের দিনও অন্যান্য ছেলেরা কত মেডেল কাপ সব পেত। জীবনে কি পড়াশোনাতে কি স্পোর্টসে কোনোদিনও একটিও প্রাইজ পাইনি। রেজাল্ট বেরোবার দিন, প্রাইজের দিন বড় মনমরা হয়ে বাড়ি ফিরতাম। এই ভেবে সান্ত্বনা দিতাম নিজেকে যে আমরাই তো দলে ভারী, যারা প্রাইজ পেল তারা আর কজন। তবুও বড় ছোট সাধারণ ভিড়ের মধ্যে একজন বলে মনে হতো নিজেকে। কোনোবার প্রাইজ ডিস্ট্রিবিউশনের অনুষ্ঠানে গান গাইতে বলা হতো আমাকে। সে গান আমার মাই শিখিয়ে দিতেন। গানও কিছু আহামরি গাইতাম না, অমন গান সকলেই গাইতে পারত। কেবলই ভাবতাম আমি খারাপ, আমি কোনো কিছুতেই ভালো নই। ফার্স্ট বয়দের মতো লাস্ট বয়দেরও একটা আলাদা পরিচয় থাকে, বৈশিষ্ট্য থাকে। আমার তাও ছিল না। যে বয়সে প্রত্যেকে ইম্পর্টেন্ট হতে চায়, সেই বয়সে তখন আনইম্পর্টেন্ট হয়ে থেকে মরমে মরে যেতাম। আমাদের ক্লাসের লাস্ট বয় গজু
বয়সে সে আমার চেয়ে অন্তত 4-5 বছরের বড় ছিল। একই ক্লাসে ছিল 5 বছর। গতবার ফাইনাল পরীক্ষায় বাংলা পরীক্ষার দিন আমার পাশেই সিট পড়েছিল গজুর। ও ঘাড় নিচু করে আমার কানে মুখ ঠেকিয়ে গরম নিঃশ্বাস ফেলে বলেছিল, বিপ্রকর্ষ কিরে? গার্ড ছিলেন নরু স্যার। দুষ্টু ছেলেরা তাকে ডাকাত, ঘাড় ছোট নরু স্যার বলে। গজুর কথাতেই আমার দিকে তাকিয়েছিলেন উনি। ওর অভ্যাস ছিল ক্লাসের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি পায়চারি করে বেড়ানো। ক্লাসে পড়াবার সময়ও অমনি করতেন, গার্ড দেবার সময়ও তাই করেছিলেন। উনি যেই দূরে চলে গেলেন, গজু ফিসফিস করে বলল, তোর পেট যদি আজ ছুরি দিয়ে না ফাঁসাই তো আমার নাম গজশোভা রায় নয়। সে কথা শুনেই আমার পিলে চমকে গেল, গলা শুকিয়ে এলো। কানাঘুষে আমি শুনেছিলাম যে গিরিশ পার্কের পাশেও একটি মরচে পড়া ছুরি দিয়ে একটি ছেলেকে খুন করেছিল। মরচে পড়া ছিল বলে ছেলেটাকে বাঁচাতে পারেনি ওর মা বাবা, অনেক চেষ্টা করেও। কিন্তু গজুর বাবা ছিলেন পুলিশের দারোগা, তাই কিছুই হয়নি ওর। ঘাড় ছোট নরু স্যার কথাটা শুনে ফেললেন। ঘুরে দাঁড়িয়ে বললেন, গজু, কেন ছেলে মানুষকে ভয় দেখাচ্ছ? বিপ্রকর্ষর মানে জানতে চাও তো? আমি বলে দিচ্ছি, কিন্তু একটি প্রশ্নের উত্তর ঠিক লিখলেই কি তুমি পাশ করে যাবে এবারে? গজু নরু স্যারকে ধমকে বলল, স্যার আমি অলরেডি চটে আছি, আমাকে আর চটালে কার পেটে যে ফাঁসবে তার ঠিক নেই। ঠিক আছে ঠিক আছে, একটু নস্যি নিবি? বলেই ঘাড় ছোট নরু স্যার গজুর কাছে গিয়ে ওকে নস্যি অফার করলেন। গজু রেগুলার নস্যি নিত। স্যারের ডিবে থেকে এক টিপ নস্যি নিয়ে কিছুটা আমার নাকে উড়িয়ে একটা নোংরা রুমাল বার করে নাক ছাড়ল। সেই মুহূর্তে ভালো ছাত্র শিশির সম্পর্কে যেরকম সম্ভ্রম ছিল আমার মনে, খুনি এবং ওচা ছাত্র গজু সম্পর্কেও তার দুর্দান্ত প্রতাপ দেখে ঠিক সেই রকম নয়, তবে অন্য একরকম সম্ভ্রম জাগল। সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম যে জীবনে বিশেষ কেউ হতে হলে খুবই ভালো হতে হবে। এখানে মাঝামাঝিদের কোনো পরিচয় নেই, দামও নেই। খুব ভালো যদি না হওয়া যায় তাহলে খুব খারাপ, গজুর মতো হওয়াও বোধ হয় ভালো। কিছু না হয়ে থাকার চেয়ে তবু কিছু একটা হওয়া হলো। আমাদের বন্ধু রাজেন যেমন কিছু হলো সেদিন রাস্টিকেট হয়ে। বাবার আলমারি ভেঙে টাকা নিয়ে সে বোম্বে যেতে চেয়েছিল সিনেমায় নামবে বলে। খড়গপুরেই পুলিশ পাকড়াও করে নিয়ে আসে তাকে। বোম্বেও যাওয়া হলো না, রাস্টিকেটেডও হলো। যেদিন স্কুল ফাইনালের রেজাল্ট বেরোলো সেদিন বাথরুমে গিয়ে খুব কাঁদলাম। আমার চেয়ে বেশি কাঁদলেন মা, এবং মাকে অপদার্থ ছেলের জন্য কাঁদতে দেখে আমার বুক ফেটে যেতে লাগলো। সন্ধ্যের পর অক্ষয় স্যার এলেন। আমি পড়ার ঘরেই ছিলাম। ট্যাবুলেটারের কাছ থেকে উনি মার্কস জেনে এসেছিলেন। যেহেতু অঙ্কই পড়াতেন, অঙ্কের মার্কসই শুধু জেনেছিলেন। ওর মুখে আমার প্রতি সেই ঘৃণা, বিতৃষ্ণা আর অধৈর্য চিরদিনই ছিল। সেই সব আবারও তীব্র ঝলকে ফুটে উঠল। পথের ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় অনেকে যেমন নাকে রুমাল চাপা দেন, তেমন করে আমার খারাপত্তর গন্ধও যেন নাকে লেগে ওকে ভীষণ পীড়িত করছিল। নস্যি মাখা রুমাল দিয়ে নাক চাপা দিলেন উনি। মুখটি নিচু করেই রইলাম আমি। এ মুখ কাউকে দেখানোর নয়। অক্ষয় স্যার বললেন, তুমি আমার লজ্জা। তোমার মতো গোটা 2 ছেলে যদি আমার লিস্টে থাকে তবে আমার প্রাইভেট টিউটর হিসেবে যে সুনাম তা একেবারেই উবে যাবে। তোমার বাবাকে বলো অন্য টিউটরের খোঁজ করতে। তুমি 45 পেয়েছ, বুঝেছ? 45, আর অ্যাডিশনাল ম্যাথসে পেয়েছ 25। ছা 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 ছা, অ্যাডিশনাল ম্যাথস! শখ কত, কি স্পর্ধা! আর শোনো, ফার্স্ট ডিভিশনও জোটেনি কপালে, 10 নম্বর কম পেয়েছ। আমি মুখ নিচু করেই রইলাম।
অক্ষয় স্যার হঠাৎ অ্যাক্টিভ নস্যি নিয়ে উঠে পড়েই বললেন, তোমার বাবাকে কোন মুখে ফেস করব? উনি আসার আগেই আমি উঠছি। বাবাকে বলো তোমার ব্রিলিয়ান্ট মার্কসের কথা। ছি 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 ছি, কি বাবার কি ছেলে, লজ্জা লজ্জা। তুমি আমার ছেলে হলে যে কি করতেন সেটা না বলেই এগোলেন। গোপেনদা যে আমার চেয়ে কত ভালো তা আমি জানতামই, ও কথা ওর বলার দরকার ছিল না। চলে যেতে গিয়েই ফিরে দাঁড়িয়ে আবার বললেন, তোমার বাবা আমাকে যদি কিছু বলেন তাহলে আমি কিন্তু ওকে ভালো করেই শুনিয়ে দেব, গাধা পিটিয়ে ঘোড়া নিশ্চয়ই করা যায়, কিন্তু তুমি তো। চলে গেলেন উনি। টেবিল লাইটটা জ্বলছিল। আমি টেবিলের উপরেই দু হাতের মধ্যে মাথা পেতে শুয়েছিলাম। একটু পরই হঠাৎ ম্যাডার ঘন ঘন চিৎকার চমকে উঠলাম। শুনতে পেলাম বাবার গাড়িটা গ্যারেজে ঢুকলো। ড্রাইভার বাহাদুর জিজ্ঞেস করলো বাবাকে, কাল সকালে কখন আসবে? তারপর চাবি দিয়ে সেলাম সাহাব বলে চলে গেল। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।